চ্যালেঞ্জিং হলেও একই দিনে করতে হবে নির্বাচন ও গণভোট। আলাদাভাবে করলে জটিলতা তৈরির শঙ্কা। ভোটার তালিকা তৈরিতে নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ। আমার মনে হয় চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। কমিশনের সিদ্ধান্ত যে মাইগ্রেশন এখন আর অ্যালাউ করা হবে না। ভোটার তালিকা চূড়ান্ত করার জন্যই আমাদের এই কাজটুকু করতে হচ্ছে। একটি গোষ্ঠীর ভিন্ন ভিন্ন বক্তব্যে নির্বাচন নিয়ে সংশয় বাড়ছে, মন্তব্য গয়েশ্বরের। নির্বাচন নিয়ে একটি অংশ এক এক সময় এক একটি কথা বললেন, যারা মূল বেসিক বাংলাদেশের স্বাধীনতায় যুদ্ধে বিরোধিতা করছে, তাদের সবক শোনার জন্য কি আমরা এখনো বেঁচে আছি নাকি? দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দফায় দফায় ভূমিকম্পে নড়ে চড়ে বসেছে সরকার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক, অংশ নেন বিশেষজ্ঞরাও। রাষ্ট্রের সক্ষমতা ও ঝুঁকি মোকাবেলা নিয়ে আলোচনা। রাজনীতির পকেটে ঢুকে ফ্যাসিবাদ রক্ষা করেছিল গণমাধ্যম, বলছে বিএনপি। বাংলাদেশের পক্ষে সংবাদ করার তাগিদ জামায়াতের। কলুষতা দূর করার আহ্বান এনসিপির। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন শুনবেন ট্রাইব্যুনাল। রামপুরায় 28 জনকে হত্যার মামলায় 4 জনের অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর। বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করেছে সরকার, অভিযোগ পোশাক খাতের শীর্ষ 3 সংগঠনের। শিল্পে অস্থিরতা বাড়ার শঙ্কা, সংশোধিত আইনে শ্রমিকের সুরক্ষা দেখছেন নেতারা। লবণের দামটা অনেক নাই বলতে চলে, 1 মণ লবণ দিয়ে 1 পাওয়া ডালও কিনতে পারবো না। তো কিভাবে বাঁচবো আমরা? কাফনের কাপড় পরে সড়কে লবণ ঢেলে প্রতিবাদ। আমদানি বন্ধ ও ন্যায্য মূল্য নিশ্চিতে কক্সবাজারে চাষিদের বিক্ষোভ। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। চ্যালেঞ্জ থাকলেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ। বলেন, আলাদা দিনে করলে জটিলতা তৈরি হবে, তবে এতে খরচ বাড়লেও বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না। অর্থ উপদেষ্টা জানান, তফসিলের পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে দেয়া হবে বরাদ্দ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। গণভোট কবে হবে তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে নিজেদের অনড় অবস্থান জানান দিয়ে রাজনীতির মাঠ সরগরম রাখে রাজনৈতিক দলগুলোর এই বিপরীতমুখী অবস্থানের মধ্যেই গত 13 নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে গণভোট ও জাতীয় নির্বাচন। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। এমন ঘোষণার পরও কাটেনি মতানৈক্য। সোমবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা বলেন, চ্যালেঞ্জিং হলেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করাই ভালো। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার কথা জানান তিনি। আমার মনে হয় চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। নির্বাচনের বাজেটটা আমরা এখন অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছে যে এত তারিখের মতো আপনারা বলে দেন, কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব। ভাড়া কমার ব্যাপার আমি কিছু বলবো না, কারণ ওদের রিকোয়ারমেন্ট কত রকমের দিতে পারে। একটা গণভোটের ব্যাপারটা আসছে, এটা তো আগের যখন আমরা বাজেট দিয়েছি সেই ওই প্রজেকশনে ওদের এটা ছিল না হয়তো। তারপরে ওরা এখন আপনার যে বিদেশে যে আজকে থেকে 25 তারিখ থেকে শুরু হবে বিদেশে ভোটারদের এনরোলমেন্ট, আমরা জানি এমবেসিতে, সেটার হয়তো তখন ফরেন মিনিস্ট্রি থেকে হয়তো আমাদেরকে চাইতে পারে। নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা থাকবে বলে জানান অর্থ উপদেষ্টা। ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি বডি ক্যামেরার ব্যাপারে ইসি বলে দেবে যে এইসব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কী সুরক্ষা করবে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওদের পুলিশ, বিজিবি আছে, ওদের র্যাব আছে এবং এবার অন্যান্য সংস্থাগুলো আছে, তারা করবে। চালের বাজার স্থিতিশীল রাখতে বৈঠকে ভারত থেকে 50,000 টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। 50,000 টন আছে, আমরা তবে এনকারেজ করি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রবিন, আমরা জানি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এটা নিয়ে রাজনৈতিক দল কিংবা সরকারের মধ্যে কোনো ধরনের কোনো মতানৈক্য নেই, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি মতানৈক্য রয়েছে বিশেষ করে গণভোট নিয়ে। সব মিলিয়ে গণভোট, নির্বাচন, আপনি আসলে কি ভাবছেন? সরকার আসলে চ্যালেঞ্জের মুখে আছে কিনা? সরকারের অবস্থান কি? যদিও আমরা দেখছিলাম যে মাঠের রাজনীতিতে আসলে যে গণভোট কবে হবে, সেটি কি নির্বাচনের দিন হবে নাকি নির্বাচনের আগে হবে, সেটা নিয়ে কিন্তু বেশ বিতর্ক ছিল। বিশেষ করে জামায়াত সহ ইসলামপন্থী কয়েকটি দল কিন্তু নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে কিন্তু মাঠের বিভিন্ন কর্মসূচিতেও কিন্তু গিয়েছিল, কিন্তু সে জায়গায় সরকার শেষ পর্যন্ত একটি সিদ্ধান্ত নিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনে, অর্থাৎ জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হবে। তো সেই জায়গাতে আজকে অর্থ উপদেষ্টা তিনি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন এবং সেখানে জাতীয় নির্বাচন ও গণভোটের যে বিভিন্ন যে চ্যালেঞ্জের বিষয়টি, সেগুলো নিয়েই কিন্তু যে তার কথাবার্তায় কিন্তু এসেছে এবং সে জায়গায় তিনি আসলে যে কথাটি বলছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়াটা অবশ্যই চ্যালেঞ্জের, কিন্তু সে চ্যালেঞ্জ থাকলেও সেটি গ্রহণ করতে হবে, সে কথাটাই কিন্তু তার কথা এসেছে। এবং তার অর্থ উপদেষ্টা যে কথাটি বলেছেন যে আলাদা দিনে যদি নির্বাচন ও গণভোট হয়, সে কাজটাও কিন্তু যে সহজ হবে না। তিনি সেখানে বেশ কিছু বিষয়াশয় তুলে এনেছেন, যেমন রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত যে অন্য যে লোকবল রয়েছে, তাদেরকে 2 দিনে নির্বাচনী কার্যক্রমের সঙ্গে যে সম্পৃক্ত করাটা, সেটি আসলে যে খুব সহজ কাজ নয়। এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে একই দিনে 2টি ভোট হওয়াটাই কিন্তু যে তুলনামূলকভাবে ভালো হবে এবং গণভোটের কারণে যে জাতীয় নির্বাচনের খরচ কিছুটা বাড়তে যাচ্ছে, সেটি আসলে যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তবে সেটি চিন্তার কিছু নেই, সেটি কিন্তু যে অর্থ উপদেষ্টার পক্ষ থেকে আজকে বলা হয়েছে। এবং তিনি যেটি জানিয়েছেন যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর বা যে ইসির চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ দিবে এই সংক্রান্ত। তো আমি নির্বাচন কমিশনও কিন্তু যে ভোটের নানা প্রস্তুতি সম্পন্ন করছে বা এগিয়ে নিচ্ছে, সেই সংক্রান্ত আমাদের কাছে একটি প্রতিবেদন রয়েছে। দর্শক, একটু যদি জানাতে চাই যে ভোটের যে ভোট সামনে রেখে নির্বাচন কমিশনের যে নানান প্রস্তুতিগুলো রয়েছে, তার মধ্যে একটি কিন্তু যে ভোটার তালিকা প্রস্তুত করা এবং সেজন্য কিন্তু যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেই নতুন করে যে এনআইডি কার্যক্রম, সেটি আসলে যে বন্ধ রেখেছে, তো সেই সংক্রান্ত অর্থাৎ এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রেখেছে। তো এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, তারপর আমরা ফিরছি আলোচনায়। প্রবাসীদের ভোটের সুযোগ দিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে 5 দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়ে গত সপ্তাহে পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপ চালু করে নির্বাচন কমিশন। সোমবার বিকেল পর্যন্ত নির্বাচন কমিশনের অ্যাপে দেখা যায় পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলো মিলিয়ে 71টি দেশের প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করছেন। 19 নভেম্বর থেকে এখন পর্যন্ত নিবন্ধন ছাড়িয়েছে 22,000। সবচেয়ে বেশি নিবন্ধন দক্ষিণ কোরিয়া থেকে 8,000-এর বেশি, এরপর জাপান থেকে 5,000-এর বেশি। এরই মধ্যে 64 জেলার প্রবাসীরা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তবে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের প্রবাসীরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়ায় এগিয়ে রয়েছেন। এদিকে প্রবাসীদের ব্যালট আনা নেওয়ার কাজ সম্পন্ন করার দায়িত্ব পড়েছে ডাক বিভাগের উপর। এ নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক করে ইসি। ডাক বিভাগ কিন্তু এটাকে ওদের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং ওরা কিন্তু খুবই পরিশ্রম করছে, তাতে পুরোপুরি তারা মনে করছে সম্ভব। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন সহ অন্যান্য তথ্য সংশোধন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার বিকেল থেকে নির্বাচন পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক। কমিশনের সিদ্ধান্ত যে মাইগ্রেশন এখন আর অ্যালাউ করা হবে না। এনআইডি করার জন্য যারা আসবে বা ভোটার হওয়ার জন্য যারা আসবে, এটা কিন্তু চলমান থাকবে। ভোটার তালিকা চূড়ান্ত করার জন্যই আমাদের এই কাজটুকু করতে হচ্ছে। যেই তালিকার উপরে ভোট গ্রহণ হবে, ওই তালিকা হওয়ার আগ পর্যন্ত এই কাজটা আপাতত বন্ধ থাকবে। ভোটার তালিকার যে চাহিদাটা তৈরি হয়, সেই চাহিদাটা পূরণ করা যায়। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও ত্রুটিমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। তামিম, আমরা প্রতিবেদনটি দেখছিলাম যে নির্বাচন কমিশনের যে আনুষঙ্গিক নানা কর্মযজ্ঞ। হ্যাঁ রবিন, একটি বিষয় সেটি হচ্ছে যে 300 আসনে জাতীয় নির্বাচন বিশাল একটি কর্মযজ্ঞ। আসলে প্রস্তুতির শেষ নেই এবং অনেক প্রস্তুতি আছে সামনে। নির্বাচন কমিশনের আর কি কি প্রস্তুতি আছে, চ্যালেঞ্জ কি কি আছে, আমাদের একটু জানাবেন।
তামিম, যদি বলতে চাই যে এতকাল আমরা যেটি দেখছিলাম যে কেবলমাত্র দেশে যারা অবস্থান করতেন কেবল তারাই কেবলমাত্র ভোট দিতে পারতেন, কিন্তু এবার নির্বাচন কমিশন যে উদ্যোগটি নিয়েছে সেটি হলো যে প্রবাসীরাও কিন্তু এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তো সেটি নিশ্চয়ই একটি বিশাল একটি কর্মযজ্ঞ এবং সে জায়গায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিক যে প্রস্তুতিগুলো সেটি কিন্তু যে সেরে নিচ্ছে। আজকে ডাক বিভাগের সঙ্গে কিন্তু যে নির্বাচন কমিশন এই সংক্রান্ত তাদের যেই বৈঠক সেটি করছে, কারণ এখানে কিন্তু যে ডাক বিভাগকেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং আর এই যে প্রবাসীদের যে ভোট দেওয়া সেটি আসলে যে তাদেরকে ওয়েবসাইটে যে নিবন্ধন করতে হচ্ছে এবং এই 6 দিনে 23,000-এর বেশি কিন্তু যে নিবন্ধন হয়েছে। এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে দক্ষিণ কোরিয়ার যে প্রবাসীরা তারা কিন্তু এগিয়ে রয়েছেন। এবং অন্যদিকে একটি বিষয় যদি জানাতে চাই যে ভোটার তালিকা প্রস্তুত করার জন্য যে ঠিকানা পরিবর্তন এবং যে এনআইডি সংশোধন যে কার্যক্রম সেটি আপাতত কমিশন, এবং তার কারণ হিসেবে যেটি বলা হচ্ছে যে এই মুহূর্তে যদি এনআইডি সংশোধন করা হয়, যেহেতু নির্বাচন কমিশন এখন যে ভোটার তালিকা প্রস্তুতের দিকে এগিয়ে যাচ্ছে, তো সেই জায়গাতে যদি এনআইডি সংশোধন করা হয় তাহলে দেখা যাবে যে ভোটার তালিকাতে একরকম তথ্য থাকবে, আবার তার এনআইডিতে দেখা যাচ্ছে যে আরেক রকম তথ্য থাকবে। তো সেই কারণেই আপাতত যে এনআইডি সংশোধন যে কার্যক্রমটি সেটি আসলে বন্ধ রাখা হচ্ছে। এবং তবে কিন্তু যে কেউ যদি চায় যে আবেদন করতে সেটি কিন্তু করতে পারবে, কিন্তু নতুন করে সেটি যে সংশোধন হওয়াটা সেটি আপাতত হবে না। তো এই ছিল তামিম আজকে আমাদের কাছে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রবিন। ফেব্রুয়ারিতে উৎসব মুখর নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই নির্বাচনে কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে একথা জানান সংস্থাটির মহাসচিব শার্লি আই রকশ। এ সময় জাতীয় নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে নির্বাচন আয়োজনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে কমনওয়েলথের পূর্ণ সমর্থন কামনা করেন। একটি গোষ্ঠীর ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে রাজধানীর উত্তরায় রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নের আলোকে রাষ্ট্র গঠনে চিন্তাশীল তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। স্বাধীনতা বিরোধীরা কখনো চ্যালেঞ্জ করছে, কখনো বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এই সাহস কোথায় পাচ্ছে তারা, এমন প্রশ্ন তোলেন গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, দেশ বিরোধীদের কথা শোনার জন্য মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দলের কেউ বেঁচে নেই। আমাদের সহানুভূতি ছিল, থাকবে। নির্বাচনটা যে হবে আমি কতটুকু আশাবাদী। আমার সংশয়টা এইটুকু যে নির্বাচন নিয়ে একটি অংশ এক এক সময় এক একটি কথা বলে, কখনো কখনো চ্যালেঞ্জ করে, কখনো কখনো বিদ্যাঙ্গুলি দেখায়। এই শক্তিটা বাইরে যারা মূল বেসিক বাংলাদেশের স্বাধীনতায় যুদ্ধে বিরোধিতা করছে তাদের সবক শোনার জন্য কি আমরা এখনো বেঁচে আছি না? তাদের যেন বের করে দিতে চাচ্ছি না। তাদের হুঙ্কারটা তো ভালো লাগে না, এত হুঙ্কার তো ভালো লাগে না। কারণ আমার দলের প্রতিষ্ঠাতা শেষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মুক্তিযোদ্ধা। বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান, যার প্রমাণ ফ্যাসিবাদকে রক্ষা করতে বিগত সময়ে উদ্যোগী হয়েছিল গণমাধ্যমগুলোই। দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মতবিনিময়ে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমের ভেতরের কলুষতা দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আর জামাত বলছে, সংবাদের উপস্থাপনা হতে হবে বাংলাদেশের পক্ষে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সংস্কারের অন্যতম লক্ষ্য ছিল গণমাধ্যম। প্রায় 4 মাসের আলোচনা শেষে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ তা নিয়েও আছে নানা পর্যবেক্ষণ। সম্প্রচার সাংবাদিকদের পক্ষ থেকে সেসব পর্যবেক্ষণ তুলে ধরতে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। মতবিনিময়ে বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থানের সমালোচনাও করেন রাজনীতিকরা। টেলিভিশনের মালিকানা আর বাড়ানো উচিত হবে না। গণমাধ্যমের এটা ঠিক যে কাজের পরিবেশটা কোনো সরকারই দেয় নাই। তারা তাকে ছেড়ে কথা বলছে না, সবসময়ের জন্য লড়াই করছে। মনে রাখা উচিত এই লড়াইটাই জারি করতে হবে। আয়োজনে বাংলাদেশের পক্ষে সংবাদ উপস্থাপনের আহ্বান জানায় জামায়াত। বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমার সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে, আমাদের
উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয়, আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয়, জনগণের পক্ষে হয়। আলোচনায় গণমাধ্যম কার্যালয়ের ভেতরের রাজনৈতিক প্রভাব দূর করার উপর জোর দেন এনসিপির সদস্য সচিব। কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে যে কলুষতা, সেখান থেকে আমরা নিজেদেরকে বের করতে পারি এবং সাংবাদিকতার ভিতরগত যে কলুষতা, সাংবাদিকতার ভিতরগত যে রাজনীতি, সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। মতবিনিময়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিগত সময়ে নিজেরা উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে রক্ষা করেছিল গণমাধ্যমগুলো। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো তো আপনারা কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যায় তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো যে আপনার গত 15 বছর কি হয়েছে, আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন বিএনপি মহাসচিব। যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে পারি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, দফায় দফায় ভূমিকম্পে নড়ে চড়ে বসেছে সরকার। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এতে অন্যান্য উপদেষ্টাদের পাশাপাশি অংশ নেন বিশেষজ্ঞরাও। জরুরি এই সভায় ভূমিকম্পকামী মোকাবিলায় রাষ্ট্রের সক্ষমতা ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা হয়। এদিকে ভূমিকম্পের পর রাজুকেও বেড়েছে তোড়জোড়। রাজধানীতে ছোট বড় 300 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে সংস্থাটি। ভবনের ঝুঁকি মূল্যায়নে কঠোর হওয়ার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। এজন্য রাজুকের সক্ষমতা বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। সাম্প্রতিক ভূমিকম্পে বড় বিপদের ঝুঁকি স্পষ্ট হচ্ছে ঢাকায়। এই অবস্থায় সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে চলছে আলোচনা। সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেমিনারের আয়োজন করে রাজুক। বড় ভূমিকম্প হলে পরিস্থিতি সামাল দেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন ভূমিকম্প বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট সংস্থা ও সরকারের প্রতিনিধিরা। রাজুকের চেয়ারম্যান জানান, প্রায় 300টি ছোট বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। সমন্বিতভাবে কাজ না করলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। সিরিয়াসলি এফেক্টেড বাড়িগুলো আমাদের আইডেন্টিফাই, এইগুলোতে আমাদের কাজ করা, যেগুলো আমরা কিভাবে ইমিডিয়েট এগুলোকে সংশোধন করব, যেগুলো আমাদের ত্রুটি বিচ্যুতি আছে এগুলো আমাদেরকে ঠিক করতে হবে, সচেতন হতে হবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমরা হয়তো বললাম আমাদের স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এই পরিকল্পনাগুলো কার্যকর করতে হবে। রাজধানীর ভবনগুলোর ঝুঁকি মূল্যায়নে রাজুক ও সিটি কর্পোরেশনকে কঠোর হওয়ার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। যৌথভাবে কম্প্রিহেন্সিভ একটা অ্যাসেসমেন্ট করে ফেলতে পারে, এটার আর কিন্তু কোনো অপেক্ষা করার আমাদের কোনো সুযোগ নেই। যে মধ্যমেয়াদে ইনস্টিটিউট হবে, সেটা কবে হবে? ওটা মধ্যমেয়াদে হবে কেন? এটা তো আসলে এই মেয়াদেই কাজ শুরু করার দরকার। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানান, রাজুকের ক্ষমতা বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া ঝুঁকি মোকাবিলায় ট্রাস্ট গঠনের কাজ চলমান। যে কোনো দুর্যোগ মোকাবেলা করে আবার ঘুরে দাঁড়ায়। আমরা বিশ্বাস করি এই ভূমিকম্পর ক্ষেত্রেও, ভূমিকম্পের প্রস্তুতির ক্ষেত্রেও, ঝুঁকি কমিয়ে আনার ক্ষেত্রেও আমরা সেটা পালন করতে পারবো। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে অভিযান পরিচালনায় সিটি কর্পোরেশন, রাজুক ও ফায়ার সার্ভিসকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। এরা একই সাথে যারা রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। 2.5 ঘন্টা ধরে পুরল চট্টগ্রামে কম্বলের গুদাম। দাহ্য পদার্থ থাকায় বেগ পেতে হয় নেভাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের ক্যান্টিনে আগুন নিয়ন্ত্রণে। জুলাই অভ্যুত্থানে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর। একই দিন শুনানি হবে সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদনেরও। সোমবার এই মামলায় ট্রাইব্যুনাল হাজির করা হয় 2 সেনা কর্মকর্তাকে। জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় ছাত্র জনতার ওপর গুলি চালাতে দেখা যায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলামকে। প্রসিকিউশন বলছে 18 ও 19 জুলাই এই 2 দিনে হত্যা করা হয় 28 জন ছাত্র জনতাকে।
সোমবার এই মামলায় গ্রেফতার কর্নেল রেদওয়ানুল ও সাবেক মেজর রাফাত বিন আলমকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক রামপুরা থানার সাবেক ওসি মশিউর ও খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলামের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। পরবর্তী সাক্ষ্য গ্রহণ এদিনও সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন গ্রেফতার 2 আসামির আইনজীবী। পরে এই আবেদন সহ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয় 4 ডিসেম্বর। তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান, এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি। তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা অ্যাডজর্ন হয়েছে। মিশনটা যে গ্রাউন্ডের উপরে দেবো এটা যদি আদালত সন্তুষ্ট হয়, যদি আমাদের পক্ষে যদি বলেন যে ভার্চুয়াল ট্রায়ালটা এটা প্রয়োজন আছে, তখনই ইয়েটা হবে। ভার্চুয়ালের যে বিষয়গুলো গ্রাউন্ডগুলো এগুলো আসলে 4 তারিখের আগে আসলে কোনো কিছু আমরা বলতে পারতেছি না। এদিন ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় 27 নভেম্বর। এছাড়া চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করে আসামিপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার মানে শুধু সংবিধান পরিবর্তন নয়, আবার অতিরিক্ত সংস্কার করলে রাষ্ট্র কাঠামো দুর্বল হয়ে পড়বে কিনা তাও ভাবতে হবে। সকালে পারিবারিক আদালত উদ্বোধন করে আইন উপদেষ্টা আরও বলেন, বিচার প্রার্থীদের ভোগান্তি কমিয়ে স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা দেবে এই অনলাইন প্ল্যাটফর্ম। আর পরিবেশ উপদেষ্টা বলেন, নারী শিশুদের বিচারিক সহায়তা দিতে একটি যুগান্তকারী পদক্ষেপ। পারিবারিক মামলার বিচার কাজ অনলাইনে পরিচালনায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে চালু হলো পারিবারিক আদালত। সোমবার অনলাইন প্ল্যাটফর্মটির কার্যক্রম উদ্বোধন করেন আইন উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা। দুই উপদেষ্টা বলেন, নারী ও শিশুদের বিচারিক সহায়তা দিতে পারিবারিক আদালত যুগান্তকারী পদক্ষেপ। স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা দেবে এই প্ল্যাটফর্ম। বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, তাদের জন্য আসলে বিচারের সম্ভাবনা নিয়ে এসছে। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। এ সময় সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, অনেকের মাঝে বিভ্রান্তি রয়েছে। সংস্কার মানে শুধু সংবিধান পরিবর্তন নয়, অতিরিক্ত সংস্কার আবার রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলে কিনা তাও ভাবতে হবে। আমরা মনে করি সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। বাংলাদেশে আমি শুনি যে অর্থনৈতিক খাতে সবচেয়ে বড় সংস্কার সেটা হচ্ছে ভ্যাট চালু করা, ঠিক কিনা? তো ভ্যাট কি সংবিধান পরিবর্তন করে চালু করেছিল? তো আইনের মাধ্যমে চালু করেছে। আমাদের সংস্কার নিয়ে বিভ্রান্তি হচ্ছে। আমরা মনে করি এটা ওভারনাইট করার ব্যাপার। অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না, সেই রকম সংস্কার করতে গিয়ে আমি রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা সেটাও আপনাদের চিন্তা করতে হবে। বিনা খরচে সব পারিবারিক মামলা লিগ্যাল এডের মাধ্যমে নিষ্পত্তির পরিকল্পনার কথা জানান আইন উপদেষ্টা। এই প্রক্রিয়ায় আগামী 5 বছরের মধ্যে 50% মামলা জট কমানোর বিষয়ে আশাবাদী তিনি। মামলার জট অন্তত 50% কমে যাবে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। সোমবার রাতে চিকিৎসকদের একটি সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্টও বেড়েছে। এ অবস্থায় কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে মেডিকেল বোর্ড। এদিকে আজ সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়। এর আগে রোববার স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রাতের সময় আরও থাকছে, যে কোনো ডিসিপ্লিনের জাতীয় দলের খেলোয়াড়রা অংশ নিতে পারবেন না রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায়। জাতীয় ক্রীড়া পরিষদের সতর্কতা আদেশ জারি। বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে, যা কার্যকর হলে অস্থিরতা বাড়বে পোশাক শিল্পে। এমন অভিযোগ তুলে নতুন অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। যদিও সংশোধিত আইনেই শ্রমিকের সুরক্ষা দেওয়া হয়েছে বলে দাবি শ্রমিক নেতাদের। এস.এম. আরিফিনের রিপোর্ট। দীর্ঘদিন ধরে বাংলাদেশের শ্রম আইনের সংশোধন চেয়ে আসছিল জাতিসংঘের শ্রম সংস্থা, আইএলও, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। অবশেষে বাংলাদেশ শ্রম আইন সংশোধন 2025-এর খসড়া গেল মাসে অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। এসব সংশোধন নিয়ে পোশাক শিল্পের উদ্যোক্তাদের আপত্তির মধ্যেই গেল সোমবার খসড়াটি অধ্যাদেশ আকারে জারি করে সরকার। এবার তা প্রত্যাখ্যান করেছে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। এই যে শ্রম আইন যেটা হয়েছে, এটা কোনোভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে,
আমাদের দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে এই শ্রম আইনটা ইন্ডাস্ট্রির জন্য যোগ্য উপযোগী হয় নাই। নতুন আইন শিল্পে অস্থিরতা বাড়াবে বলে দাবি উদ্যোক্তাদের। আগামী দিনগুলিতে এই সেক্টরটাকে কন্টিনিউয়াসলি সাফার করতে হবে, অর্থাৎ যারা এটা করিয়েছে তারা পরিকল্পিতভাবেই করিয়েছে, কারণ এতবার এত কঠিনভাবে আমরা এটা নিয়ে কথা বলার পরেও এইটা সরকার ফাইনালি এটা পরিবর্তন করে নাই। মজুরি বৃদ্ধি সহ নানা দাবিতে শ্রমিকরা মাঠে নামলে কালো তালিকাভুক্ত করা যাবে না এমন বিধানও রাখা হয়েছে নতুন অধ্যাদেশে। যা কিছু চেয়েছি সব পেয়ে গেছে এটা বলা যাবে না, কারণ আসলে রাতারাতি সবকিছু সম্ভব নয়। যতটুকুই শ্রম অধ্যাদেশে হয়েছে সেটা আমি মনে করি যে গণঅভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষারই ফলাফল। প্রভিডেন্ট ফান্ডের ইস্যুটা এবার ম্যান্ডেটরি করা হয়েছে, আমরা চাই যে সেটা ম্যান্ডেটরি মানে যাতে মানা হয়, না মানলে সেখানে পানিশমেন্টের ব্যবস্থা করা। এদিকে নতুন আইন বাস্তবায়ন করতে গিয়ে শিল্পাঞ্চলগুলোতে যেন ঝুঁকি তৈরি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। শ্রমিকের যে অধিকারগুলো আছে, তার যে কমপ্লায়েন্সগুলো আছে, মানে সোশ্যাল কমপ্লায়েন্স যেগুলো, সেগুলোকে আমাদের আস্তে আস্তে মান্য করার যে অভ্যাস সেটা তৈরি করতে হবে। শিল্পের স্বার্থে পণ্যের মূল্য বাড়াতে আন্তর্জাতিক বাজারে শ্রমিক সংগঠনগুলোকে আরো সংগঠিতভাবে সোচ্চার হওয়ার তাগিদ রপ্তানি খাত সংশ্লিষ্টদের। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। লবণ আমদানি বন্ধ, ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ কয়েক দফা দাবিতে কক্সবাজারে বিক্ষোভ করেছেন চাষিরা। এ সময় কেউ কেউ কাফনের কাপড় পরে সড়কে লবণ ঢেলে প্রতিবাদ জানান। দাবি না মানলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন চাষিরা। লবণের ন্যায্য দাম পাওয়া সহ নানা দাবিতে ফুঁসে উঠেছে কক্সবাজারের চাষিরা। সোমবার সকালে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মিছিল করে জড়ো হন লবণ চাষিরা। এদের মধ্যে অনেকেই কাফনের কাপড় পরে যোগ দেন। পরে সড়কে লবণ ঢেলে প্রতিবাদ জানান। ন্যায্য মূল্য প্রদান সহ লবণ আমদানি না করার দাবি তাদের। চাষিদের অভিযোগ, প্রতি মণ লবণে 100 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। লবণ আমদানির সিদ্ধান্ত এবং মিল মালিকদের চক্রান্তে মাঠ পর্যায়ে লবণের এমন দরপতন। লবণ ওঠার সাথে সাথে লবণের দামটা অনেক নাই বলতে চলে। 1 মণ লবণ দিয়ে 1 পাওয়া ডালও কিনতে পারবো না। লবণ ধরে আরো অবনতি, তো কিভাবে বাঁচবো আমরা? মাঠ পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত না করলে দেশে লবণ শিল্প ধসের মুখে পড়বে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধি। লবণ ব্যবসায়ীদের মধ্যে যে একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে, নষ্ট মানে এই সিন্ডিকেটটা ভাঙতে হবে, এটাই আমার অনুরোধ। এই সিন্ডিকেটটা যদি ভাঙতে না পারে কিন্তু আমরা ন্যায্য মূল্য পাবো না, লবণ শিল্প ধ্বংস হয়ে যাবে। কক্সবাজারে 69,000 একর জমিতে লবণ চাষ করেন প্রায় 41,000 চাষি, কিন্তু চলতি মৌসুমে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়ায় এখনো মাঠে নামেননি প্রায় 30,000-এর বেশি লবণ চাষি। সময় সংবাদ, কক্সবাজার। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বিডিআর বিদ্রোহের মামলায় জামিনে মুক্তি পেলেন 35 জন। সন্ধ্যা 6:30 থেকে তারা পর্যায়ক্রমে বের হন কারাগার থেকে। এ সময় কারা ফটকের সামনে তাদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। কারাগার সূত্রে জানা যায়, জামিনের কাগজপত্র দুপুরে কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই শেষে সন্ধ্যায় তাদের মুক্তি দেয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার 53 জনের জামিন মঞ্জুর করেন আদালত। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় 2.5 ঘন্টা পর নিয়ন্ত্রণ এসেছে চট্টগ্রামের কদমতলীর কম্বলের গোডাউনের আগুন। এতে গোডাউনের সম্পূর্ণ মালামাল পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের। ভবনের চতুর্থ তলার জানালা দিয়ে বেরিয়ে আসছে আগুন আর ধোঁয়া। সোমবার দুপুর 1টায় চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় হোসেন চেয়ারম্যানের বাড়ির চতুর্থ তলায় একটি কম্বল গোডাউনে আগুন লাগে। প্রথম দিকে ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে কম্বল সহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। এতে গোডাউনে সব মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। আমরা গোডাউনের ভিতরে কাজ করতেছি এবং বাইরে থেকে দেখি উপর তলায় আগুন লাগছে। আমাদের তো আগুন লাগার মতো কোনো কিছু এখানে কিছু নাই, আমরা তো লাইট বন্ধ করে রাখি, শুধু জাস্ট আসে মালটা ডেলিভারি দিয়ে দিই। ভবনে আপনার ট্রান্সপোর্ট আছে আর কি, কম্বলের, তারপর চৌটারের, তারপর ফুটবলের। পানির সংকটে আছি আর কি আমরা। তা পানি আমাদের আশেপাশে যেগুলো পানির ট্যাঙ্ক আছে সব তাদের জন্য ফায়ার সার্ভিসের জন্য খুলে দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কোনো হতাহত নেই। সবাই মিলে আমাদের সার্ভিস সহযোগিতা করার কারণে আমরা যে অবস্থাগুলোর মধ্যে কাজগুলো করেছি এটা অত্যন্ত রিস্কেবল। আমরা এই মুহূর্তে আগুন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। আশা করি আগুন আর অন্য কোনো ছড়াবে না। আগুনের সূত্রপাত নিয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
দীর্ঘদিন ধরে পুরান ঢাকার সূত্রাপুর, গ্যান্ডারিয়া, ওয়ারি, চকবাজার সহ বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটের ভোগান্তি বাসিন্দারা। তাদের কষ্ট লাঘবে উদ্যোগী হয়েছেন ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। সন্ধ্যায় রাজধানী কারওয়ান বাজারে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযোগ জমা দেন তিনি। সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ইশরাক। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলে জানান বিএনপির এই নেতা। ঢাকায় আমাদের প্রচণ্ড গ্যাস সমস্যা, বাসাবাড়িতে দীর্ঘদিনের সমস্যা এটি। তো সেখানকার যে জনগণ রয়েছে তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজকে এসে আমাদের গ্যাস সমস্যার কথা আমরা বিস্তারিত এমডি সাহেবের সাথে আলাপ করেছি। ওনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ সহযোগিতা করার, আমাদের এই অঞ্চলটাকে যে গ্যাসের সমস্যা সেটিকে দূর করার জন্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। ক্রীড়াঙ্গনের নিরাপত্তা রক্ষার স্বার্থে কোনো ইভেন্টের জাতীয় দলের খেলোয়াড়রা রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। আজ এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ এবং সকল নাগরিকের কাছে একাত্মতার প্রতীক। তাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী প্রচারে যোগ দিলে খেলাধুলা এবং খেলোয়াড়দের ব্যক্তিগত ভাবমূর্তির জন্য একটি নেতিবাচক ইমেজ সৃষ্টি হবে। তবে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের জন্য কোনো বাধা নিষেধ থাকছে না এ বিষয়ে। এর আগে জাতীয় দলের অধিনায়ক এবং খেলোয়াড় থাকা অবস্থাতেই নির্বাচনে অংশ নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। সে সময় তাদের নির্বাচনী প্রচারণায় জাতীয় দলের অনেক খেলোয়াড়কেই অংশ নিতে দেখা গিয়েছিল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরও একবার। চ্যালেঞ্জিং হলেও একই দিনে করতে হবে নির্বাচন ও গণভোট। আলাদাভাবে করলে জটিলতা তৈরির শঙ্কা। ভোটার তালিকা তৈরিতে নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ। রাজনীতির পকেটে ঢুকে ফ্যাসিবাদ রক্ষা করেছিল গণমাধ্যম, বলছে বিএনপি। বাংলাদেশের পক্ষে সংবাদ করার তাগিদ জামায়াতের। কলুষতা দূর করার আহ্বান এনসিপির। এবং দফায় দফায় ভূমিকম্পে নড়ে চড়ে বসেছে সরকার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক, অংশ নেন বিশেষজ্ঞরাও। রাষ্ট্রের সক্ষমতা ও ঝুঁকি মোকাবেলা নিয়ে আলোচনা। এ ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।